যারা আমার লেখা এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি সংগ্রহ করেছেন, প্রায় সবার মুখে একই কথা, স্যার বইটি এত সাজানো গোছানো আর সমৃদ্ধ যে বইটি পড়লেই যেন মনে হয় আপনি নিজে ধরে ধরে পড়িয়ে দিচ্ছেন। এবং সবার পক্ষ থেকে একটা অনুরোধ আমি প্রায় শুনতে পাই যে এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটির সাথে মানে বইটি আরো সহজে আয়ত্তের লক্ষ্যে যদি একটি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং অনলাইন কোর্স থাকতো তাহলে খুব ভালো হতো। এই বিষয়টি বিবেচনায় রেখে আপনাদের জন্য একটি চমক নিয়ে হাজির হলাম। সেটি হলো আমার লেখা জিরো টু অ্যাডভান্সড এই ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি সংগ্রহ করলে এর সাথে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং একটি অনলাইন কোর্স পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে একটি কথা বলে থাকি যে যদি তোমরা ফ্রিতেও কোনো কিছু পেয়ে যাও তবুও দেখে নিও তার গুণগত মান কতটুকু। অর্থাৎ তুমি ফ্রিতে পাচ্ছ ঠিক আছে, বাট সেটা আসলে তোমার কতটুকু কাজে লাগবে সেটা তোমরা দেখে নিও। আপনাদেরকেও আমি একই কথা বলবো যে আপনি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ের সাথে একটি ইংলিশ রাইটিং শেখার কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন, মাশাআল্লাহ। কিন্তু এই বইয়ে আসলে কি আছে আমার মনে হয় এটা আপনার একটু দেখে নেওয়া উচিত। চলুন আমরা একটু দেখে নেই যে এই বইয়ে আসলে কি আছে। যদি সম্ভব হতো আমি প্রত্যেকের কাছে গিয়ে আমার এই বইটি খুলে খুলে তাকে দেখিয়ে দিতাম যে বইয়ে আসলে কি আছে, যা বাস্তবে সম্ভব না। যার কারণে এই বইয়ের পিডিএফ থেকে আমরা কিছু অংশ একটু দেখে নেই যে আসলে বইটিতে কিভাবে তথ্যগুলো সাজানো গোছানো আছে। লোকে যে বলে কেন বলে কারণ জেনে নেই। আমার এই বইয়ের টেন্স চ্যাপ্টার, আমার যে অধ্যায়ে টেন্স নিয়ে আলোচনা করা আছে তার একটা ছোট্ট অংশ আমি নিয়েছি। এখানে একটা বাক্য দেয়া আছে, জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। এই বাক্যটাকে ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইনটু ইংলিশ। কিভাবে কি করবেন এখানে সুন্দর করে লেখা আছে দেখবেন। বাক্যটি সাধারণ ঘটনা বা নিয়মিত ঘটনা যা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করে। সুতরাং বাক্যটিকে ইংরেজিতে লিখতে গেলে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর ভার্ব, এরপর প্রয়োজন মতো অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। এই নিয়মটি অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন হলো সাবজেক্ট কোনটা এই বাক্যের? আমি সুন্দর করে লিখে দিয়েছি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন, যার ইংলিশ হলো কি ক্লাইমেট চেঞ্জ। ভার্ব কোনটি? ভার্ব হলো বাড়ায় বা বৃদ্ধি করে, যার ইংলিশ আমি লিখতে পারি রাইজেস বা অ্যাক্সিলারেটস। আপনার মনে যেন কোনো প্রশ্ন আসার সুযোগ না থাকে আমি ব্যাগে লিখে দিয়েছি যে সাবজেক্টটি মানে ক্লাইমেট চেঞ্জ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা হয়েছে। অর্থাৎ আমি চেষ্টা করেছি আপনাকে ফিল করার যে আপনি কোথায় প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে রেখেছি। সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার অবজেক্ট যে জলবায়ু পরিবর্তন কি বৃদ্ধি করে, উত্তর হলো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এখন সাবজেক্টটা তো খুব সহজ ছিল, জলবায়ু পরিবর্তন, তার ইংলিশ আপনি লিখে ফেলেন ক্লাইমেট চেঞ্জ। কিন্তু অবজেক্ট একটু বড়, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, তাহলে এটা লিখবো কিভাবে? আমি এর ইংলিশ লিখেছি দ্য রিস্কস অফ ন্যাচারাল ক্লামিটিস। প্রশ্ন হলো যে আপনি এটা লিখলেন কিভাবে? আমি ব্যাখ্যা করেছি অবজেক্টটি একটি ফ্রেজ, মানে একগুচ্ছ শব্দ মিলে একটা অবজেক্ট গঠিত হলে সেটা একটা ফ্রেজ। ব্যাখ্যা লেখা হয়েছে অবজেক্টটি একটি ফ্রেজ, তাই এটি পেছন দিক থেকে অনুবাদ করা হয়েছে। তার মানে যে কোনো বাংলা ফ্রেজকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। তাহলে পেছনের শব্দটা কি? ঝুঁকি। তাহলে ঝুঁকির ইংলিশ কি? দ্য রিস্ক। এই যে র এর ইংলিশ কি? অব। এবার প্রাকৃতিক দুর্যোগের ইংলিশ কি? ন্যাচারাল ক্লামিটিস। কেন বুঝবেন না? এখন ফুল সেন্টেন্সটা লিটারাল ট্রান্সলেশন বা শাব্দিক অনুবাদ কি হলো? ক্লাইমেট চেঞ্জ অ্যাক্সিলারেটস বা রাইজেস দ্য রিস্ক অফ ন্যাচারাল ক্লামিটিস। জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। এবার কি লেখা আছে? আমি যে শুরুতে বলেছি আপনি যে একটা বইয়ের সাথে ফ্রি কোর্স পাবেন বা বই ফ্রি পাবেন, যাই হোক না কেন আপনাকে জানতে হবে যে আমি যে একটা বই সংগ্রহ করতেছি আমার এই বইয়ের মধ্যে আসলে কি আছে সেটা আপনাকে জানতে হবে। দেখেন এবার আমি কি লিখেছি যে উপরের বাক্যটিকে আরেকটু বড় করা যাক। মানে জলবায়ু পরিবর্তন যে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায় এটাকে আরেকটু বড় করি বাক্যটা। এবার বাক্যটাতে কি লেখা আছে লক্ষ্য করবেন। অসংখ্য যানবাহন থেকে কালো ধোঁয়া এবং বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার দ্বারা সংঘটিত জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ায়। বেশ বড় বাক্য না? এই বাক্য দেখে যেন আমার মনে হচ্ছে আমার নিজেরই ঝুঁকি বেড়ে যাচ্ছে, ঠিক কি না? এই বাক্যের সাবজেক্টকে জলবায়ু পরিবর্তন। তবে যদি কেউ জানতে চায় যে কোন জলবায়ু পরিবর্তন, তাহলে এর উত্তর হিসেবে বলতে হবে অসংখ্য যানবাহন থেকে কালো ধোঁয়া এবং বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের জন্য বৈশ্বিক উষ্ণতার দ্বারা সংঘটিত যে জলবায়ু পরিবর্তন সেটা।
সুতরাং মূল সাবজেক্টের সাথে যে অংশটুকু সম্পর্কিত তার পুরোটিকে সাবজেক্ট হিসেবে বিবেচনা করতে হবে, এবং এরকম বড় সাবজেক্ট যা কিনা একটা ফ্রেজের কাজ করে তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। যাই হোক, এই বাক্যের সাবজেক্ট হলো এই অসংখ্য থেকে পরিবর্তন। এখন প্রশ্ন হলো, এত বড় সাবজেক্ট আমি লিখবো কিভাবে, মানে অনুবাদ করব কিভাবে? আমি আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে পেছন থেকে অনুবাদ করবেন। শুধু আমার পরিশ্রমের কথা একবার একটু ফিল করার চেষ্টা করবেন। আমি আবারও লিখে দিছি, পেছনের শব্দটি হলো জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের ইংলিশ কি? ক্লাইমেট চেঞ্জ। তারপর তার আগের শব্দটি কি? সংঘটিত। সংঘটিতর ইংলিশ কি? কস্ট। তার আগের শব্দটি দ্বারা। দ্বারার ইংলিশ কি? বাই। তার আগেরটি বৈশ্বিক উষ্ণতা। তার ইংলিশ কি? গ্লোবাল ওয়ার্মিং। তার আগের শব্দটা কি? জন্য। আর জন্যর ইংলিশ কি? ফর। এর আগেরটা কি? নিঃসরণ, তার মানে দ্য এমিশন। গ্রিন হাউস গ্যাস, অফ গ্রিন হাউস গ্যাস। কোথায়? বায়ুমণ্ডলে, ইন দ্য অ্যাটমসফিয়ার। এবং অ্যান্ড কালো ধোঁয়া, ব্ল্যাক স্মোক। তারপর থেকে, ফ্রম। অসংখ্য যানবাহন, নিউমারাস ভেহিকলস। একটা সাবজেক্টকে বোঝানোর জন্য কত ভেঙে ভেঙে বিশ্লেষণ করা হয়েছে। আপনি এটাকে এটা শুধু বই বললে ভুল হবে। এটা আমার একটা একটা এমন সৃষ্ট কর্ম যা আমি প্রায় 11 বছর ধরে একে লালন করছি, একে যত্ন করে করে একটু একটু করে আমি রেডি করেছি। এই বইয়ে আমি এতটুকু বলতে পারি, আপনি পড়লে মনে হবে যেন আপনাকে কেউ ধরে ধরে পড়িয়ে দিচ্ছে। এভাবে শুধু ট্রান্সলেশন না, প্রত্যেকটা চ্যাপ্টারকে ব্যাখ্যা করা হয়েছে। আমি নিঃসন্দেহে বলবো এটি বাংলাদেশে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার পরিপূর্ণ বই বিবেচনায় অদ্বিতীয়। আপনি চাইলে মিলিয়ে দেখতে পারেন। প্রশ্ন হলো, এই বইয়ের ইন্ডেক্সে কি আছে? আমরা একটু দেখে নেই যে এই বইয়ের ইন্ডেক্সে আসলে কি কি আছে। আমি জানি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে গ্রামারের বেসিক বিষয়গুলো জানা খুব খুব জরুরি। এই বিষয়টি মাথায় রেখে আমি একদম বইয়ের শুরুর দিকে একটা চ্যাপ্টার রেখেছি, বেসিক গ্রামার ফর রাইটিং, অর্থাৎ যেগুলো আপনি লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারেন না, সেগুলো আমি এখানে ব্যাখ্যা করেছি। অনেকেই চেনে না যে কোনটা বাক্যের সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট। এখানে দুইটি বাক্য যদি আপনি লক্ষ্য করেন, একটি বাক্যে লেখা হয়েছে শিহাব স আ ফ্লোক অফ বার্ডস, শিহাব এক ঝাঁক পাখি দেখলো। এখানে স হচ্ছে ভার্ব। এখানে শিহাব ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 4, এখানে ইজ একটা ভার্ব। এখানে লেখা আছে আ ফ্লোক অফ বার্ডস ফ্লিউ ওভার দ্য হেড অফ শিহাব, এখানে ফ্লিউ একটা ভার্ব। দেখেন, এই ভার্বের পরের অংশটাকে আমি অবজেক্ট বলতে পারি, কিন্তু এই ভার্বের পরের অংশটাকে অবজেক্ট বলা যাচ্ছে না, এটাকেও অবজেক্ট বলা যাচ্ছে না। এটাকে আমি বলতেছি কমপ্লিমেন্ট, এটাকে আমি বলতেছি অ্যাডভার্বিয়াল। এই যে ভার্বের পরে কখনো একটা অবজেক্ট থাকে, আবার ভার্বের পরে কখনো একটা কমপ্লিমেন্ট থাকে, আবার ভার্বের পরে কখনো একটা অ্যাডভার্বিয়াল থাকে। আপনার জানতে ইচ্ছা করে, ইস, আমি যদি জানতে পারতাম যে অবজেক্ট, কমপ্লিমেন্ট আর অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্যটা কি। পার্থক্য আমি আলোচনা করেছি, একদম বিশদ ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে। আপনি দেখবেন সুন্দর করে লিখে দেওয়া আছে এখানে সাবজেক্ট কি। সাবজেক্টকে বোঝানোর জন্য যত রকমের ব্যাখ্যা প্রয়োজন, মানে একটা ছোট্ট শিশুকে যেভাবে বোঝাতে হয় ঠিক সেভাবেই আমি বোঝানোর চেষ্টা করেছি যে সাবজেক্ট কি বাক্যের। এবার বাক্যের ভার্ব কাকে বলে, কোনটাকে বলা হয় অবজেক্ট, অবজেক্টের পরে কোনটিকে বলা হয় কমপ্লিমেন্ট, মানে কি চান আপনি, কোনটি অ্যাডভার্বিয়াল। এই যে বিভিন্ন রকমের অ্যাডভার্বিয়াল, কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা প্লেস, কোনটা টাইম, কোনটা রিজন, সব আছে। অর্থাৎ আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য বেসিক গ্রামার যতটুকু দরকার ততটুকু এই বইয়ে একদম সাজানো গোছানো দেয়া আছে। আপনি কেন বুঝবেন না? যে কথা বলেছিলাম যে এই বইয়ে আসলে কি কি টপিক আছে, তো দেখেন এই বইটি কাদের জন্য। অবশ্যই এই বইটি তাদের জন্য যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার কথা শুনতেছে, আর যারা শুরুতেই শুধু একটা বিজ্ঞাপন দেখে একটা জিনিস কেনার জন্য মরিয়া হয়, তাদের জন্য আমার আসলে এই বইও না, কিংবা আমার আজকের এই ভিডিও লেসনও না। আমি শুরুতেই বলেছি যে আপনি কোনো কিছু সংগ্রহ করার আগে দেখে নেবেন এটি আপনার প্রয়োজন কি না, আপনি যা চান তা সেখানে আছে কিনা। যদি মনে হয় ওকে ফাইন, আপনি সেটা সংগ্রহ করতে পারেন। এই বইয়ের চ্যাপ্টার 1-এ আমি একদম বেসিক বিষয়গুলো রেখেছি। সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল কি, অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা, প্লেস কোনটা, টাইম কোনটা, রিজন কোনটা। তারপর একটা ফ্রেজ বা অ্যাডভার্বিয়ালকে আমরা কেমন ইংলিশে অনুবাদ করব, একটা সাবজেক্টকে কিভাবে বড় করব, একটা অবজেক্টকে কিভাবে বড় করব, সব আছে এখানে।
মানে এখানে অনেক বিষয়, ডিটারমিনারের ব্যবহার, প্রত্যেকটার এক্সাম্পল, লিঙ্কারের ব্যবহার, তার এক্সাম্পল, আপনি কেন বুঝবেন না? সো চ্যাপ্টার 1 হচ্ছে বেসিক গ্রামার ফর রাইটিং। দেন চ্যাপ্টার 2 মেকিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। মানে আমি মনে করি আপনি আগে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা শিখবেন, ফাইন। তারপরে আপনি কি শিখবেন? তারপরে আপনি মডাল ভার্বের ব্যবহার শিখবেন। ক্যান মানে পারা না, এর বাইরে আরো অনেক কিছু আছে। এরপরে আমরা কিভাবে ক্লোজ ফ্রেজকে ব্যবহার করব সেন্টেন্সে তা আমরা শিখবো। তারপরে ক্লোজ ফ্রেজ শেখার পর আমরা শিখবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তাই তো হওয়ার কথা, আপনি আগে অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করা শিখবেন, তারপর না আপনি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবেন। কিন্তু আমরা তো এগুলো শিখতে চাই না, আমরা অল্প পরিসরে সব শিখতে চাই, ফলাফল কিছুই শিখি না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা শেখাবো। তারপর এখানে আলোচনা করা আছে টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স। 8টা শেখার পর আমার মনে হয়েছে এবার সবাই টেন্সটা খুব ভালোভাবে হজম করতে পারে। বিলিভ মি, আমি টেন্সটা এমন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি মনে হবে আপনি উপন্যাস পড়তেছেন, গ্রামার পড়তেছেন না, বই পড়তেছেন না, আপনার কাছে মনে হবে একটা উপন্যাস পড়তেছেন। মানে আপনার জীবনের কিছু গল্প, আমার জীবনের কিছু গল্প, এগুলোকে একত্রিত করে আমি একটা আলোচনা করার চেষ্টা করেছি, যেন আলোচনা পড়ে আপনার তৃপ্তি লাগে, আরাম লাগে, শান্তি লাগে। টেন্সের পরে আমরা শিখেছি, এখানে রেখেছি কিভাবে আমরা পেসিভ সেন্সে বাক্য লিখবো। যেমন আমি যদি বলি আমার কলমটি চুরি হয়েছে, এই বাক্য লেখা অনেকের জন্য কঠিন। বাট যদি এভাবে বলা হয় যে একটা লোক আমার কলম চুরি করেছে, এটা অনেকে লিখতে পারবে। অর্থাৎ পেসিভ সেন্সে আমরা বাক্য লিখতে অভ্যস্ত না, এই বিষয়টি মাথায় রেখে কিভাবে পেসিভ সেন্সে বাক্য লিখতে হয় তা আছে চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 8-এ দ্য আর্ট অফ মেকিং লং সেন্টেন্স, মানে আপনি যেন চাইলে 10 লাইনে একটা বাক্য লিখতে পারেন, ইটস পসিবল। তার জন্য যা আলোচনা করা দরকার, যা উদাহরণ দরকার, সবই আছে এখানে। এরপর কি আছে? লং সেন্টেন্স লেখা যখন শেষ, তখন আমরা গেলাম দ্য আর্ট অফ প্যাসেজ ট্রান্সলেশন, মানে একটা অনুচ্ছেদকে আমরা অনুবাদ করব। বাংলা থেকে ইংলিশ অনুবাদও আছে, দেন ইংলিশ থেকে বাংলা বা ইংরেজি থেকে বাংলা অনুবাদের কলাকৌশলও আছে। এবং আলোচনা শেষে বিগত বছরের প্রশ্ন, বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন, ব্যাংক লিখিত পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের লিখিত পরীক্ষার প্রশ্ন, সেগুলোকে আমি ব্যাখ্যা করেছি আপনার সুবিধার্থে। এতক্ষণে হয়তো আপনার মনে একটা প্রশ্ন উদয় হয়েছে যে রাইটিং শিখবো ভালো কথা, কিন্তু আমার তো ভোকাবুলারিতে আমি দুর্বল, আমার তো ভান্ডারে ওয়ার্ড নেই, লেক্সিকন নেই, উপায় কি? উপায় আছে তো। উপায় হলো আপনাকে টপিক বেসড ভোকাবুলারি শিখতে হবে। মানে কি? মানে হলো আপনার ইচ্ছা হচ্ছে আপনি ব্যাংকিং বা অর্থনীতি নিয়ে কিছু একটা গল্প লিখতে চান বা একটা প্রবন্ধ লিখতে চান, ফাইন। তার মানে ব্যাংক এবং ইকোনমি সম্পর্কিত মেজর যে ওয়ার্ডগুলো ফ্রিকোয়েন্টলি ইউজড হয়, সেই ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে। আমরা তালিকা দিয়েছি বইয়ে, তো দেখেন ব্যাংকিং রিলেটেড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, যেমন মর্গেজ বলতে কি বোঝায়, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি, ব্যাংক রিজার্ভ কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি, ক্রেডিট স্কোর বলতে কি বোঝায়, রিস্ক ম্যানেজমেন্ট কি, এরকমের সব ওয়ার্ডের সাথে আপনাকে পরিচিত করা হয়েছে। সমস্যা হলো ভোকাবুলারি পড়ি কিন্তু মনে থাকে না। মনে না থাকার তো কোনো উপায় নেই। উপায় আছে, উপায় আছে। এই যে ওয়ার্ডগুলো আপনি শিখবেন, আমি এই ওয়ার্ডগুলো দিয়ে আপনার জন্য একটা সুন্দর বাংলা অনুচ্ছেদ রেডি করেছি। মানে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে এই বাংলা অনুচ্ছেদটা দেয়া আছে। এবার আপনি ওয়ার্ডগুলো শিখে এখানে প্র্যাকটিস করবেন। মানে এটাকে যদি আপনি ট্রান্সলেট করতে যান, উপরে যে ওয়ার্ডগুলো শিখেছেন সেগুলোই প্রয়োজন হবে। আবার এই প্রত্যেকটা বাক্যকে আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দিয়েছি। অর্থাৎ এখন প্রশ্ন হলো এখানে কতগুলো টপিক আছে? আপনার বিভিন্ন বিষয়ের উপর লিখতে গেলে যত প্রয়োজনীয় টপিক লাগে, লিবারেশন ওয়ার বলেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বলেন, আপনি এনভায়রনমেন্ট নিয়ে লিখতে যাচ্ছেন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে যাচ্ছেন, ন্যাচারাল ক্লাইমেটিস নিয়ে লিখতে যাচ্ছেন, কি নিয়ে লিখতে চান, সব আছে এখানে। অর্থাৎ গুরুত্বপূর্ণ সকল টপিকের ওয়ার্ড ফ্রেজ এখানে আছে। এভাবে আমরা টপিক বেস ভোকাবুলারি গুলো সাজিয়েছি এবং সেগুলো মনে রাখার কৌশল হিসেবে আপনাকে প্র্যাকটিস দিয়েছি। তার মানে এই ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে। আচ্ছা, দেন এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের চ্যাপ্টার 12-এ আছে স্ট্র্যাটেজিস ফর রিডিং কম্প্রিহেনশন। আমরা আপনাকে প্রথমে বইয়ে ছোট একটা প্যাসেজ দিয়েছি। মানে ইএনজি লার্নিং, আপনারা জানেন বাংলাদেশে ইংরেজি শেখার একটা বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম। এই ইএনজি লার্নিং এর মাধ্যমেই কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছে। সো ইএনজি লার্নিং হাজার হাজার শিক্ষার্থীদেরকে যেহেতু পড়ায়, সুতরাং আমাদের মাথায় এতটুকু থাকার কথা যে শিক্ষার্থীরা আসলে কি চায়, এটা বিবেচনায় রেখেই কিন্তু আমি বইটা লিখেছি। তার মানে আমি কিন্তু শুধু লেখক না, আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছি। সম্ভবত যারা শিক্ষক এবং লেখক তারা মনে হয় খুব সহজে ফিল করতে পারে যে শিক্ষার্থীদের কি প্রয়োজন। আমি চেষ্টা করেছি।
আমি প্রথমে কিছু ছোট ছোট প্যাসেজ দিয়েছি, সেগুলোকে আমি কিভাবে প্যারাফ্রেজিং করে উত্তর করতে হয় শিখিয়ে দিয়েছি। দেন লং প্যাসেজ, যেগুলো বিসিএস লিখিত পরীক্ষা আসার মতো উপযোগী, আইএলস এর যেগুলো রিডিং পার্টে থাকে, ব্যাংকের লিখিত পরীক্ষা রিডিং কম্প্রিহেনশন হিসেবে যেগুলো আসে, যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন, তারপর আপনার জন্য একাডেমিক ইংলিশের কথা যদি বলি, কেউ যদি এসএসসি এইচএসসি পরীক্ষার্থী হয়, তাদের রিডিং কম্প্রিহেনশন জাস্ট মনে হবে আ পিস অফ কেক, খুব সহজ একটা কাজ। এভাবে রিডিং স্ট্র্যাটেজি দেওয়া আছে। দেন দেওয়া আছে কি ফোকাস রাইটিং, মানে কোনো বিষয়কে আলোকপাত করে আপনি কিভাবে লিখবেন। আপনাকে এমন কিছু এখানে কৌশল দেখানো হয়েছে, আপনি এটা পড়লে যে কোনো বিষয়কে ফোকাস করে অ্যাটলিস্ট রাইটিং স্ট্র্যাটেজিটা আপনি খুঁজে পাবেন, শিখতে পারবেন। এরপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর বাংলা অনুবাদ সহ রচনা দেয়া আছে, ফোকাস রাইটিং আছে, এসে রাইটিং আছে, এরপরে আছে কি আর্গুমেন্টেটিভ রাইটিং, কোন একটা বিষয়কে আপনি বিতর্ক আকারে উপস্থাপন করবেন কিভাবে, তার সকল কলা কৌশল এখানে দেয়া আছে। এরপরে আমরা ফোকাস রাইটিং, এসে রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং এর পরে আমরা রেখেছি দ্য আর্ট অফ প্যারাগ্রাফ রাইটিং। আপনি যেন প্যারাগ্রাফ লিখতে পারেন। আপনি কি চান? লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন, সামারি রাইটিং, ফিচার রাইটিং, রিপোর্ট রাইটিং, ডায়ালগ রাইটিং, স্টোরি রাইটিং, এবং সবশেষে অনেকের যে একটা স্বপ্ন, ইস আমি যদি পারতাম ইংলিশ নিউজ পেপার পড়তে এবং বুঝতে, এই ইসটুকু আমি ফিল করেছি। আমি রেখেছি দ্য আর্ট অফ রিডিং ইংলিশ নিউজ পেপার। আপনি একটা ইংলিশ নিউজ পেপার, একটা আর্টিকেল কিভাবে ধরবেন আর কিভাবে শেষ করবেন, সেখান থেকে কেমনে জ্ঞান অর্জন করবেন, সেই ধারাবাহিকতায় পত্রিকা থেকে আপনি কিভাবে উপকৃত হবে, সকল মেথড বিভিন্ন কলাম ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেওয়া আছে। অর্থাৎ এই 21টা চ্যাপ্টার যদি আপনি শেষ করতে পারেন ধারাবাহিকভাবে, তাহলে আমি এম রুবেল রানা আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সমৃদ্ধ হবেই হবে ইনশাল্লাহ। তবে শর্ত একটাই, আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। অর্থাৎ চ্যাপ্টার 1 শেষ না করে যদি আপনি চ্যাপ্টার 2 তে যান, তাহলে সেটা বুঝবেন কি না তার দায়িত্ব আমার না। আর যেখানে আমি একটা সুযোগ রেখে দিলাম যে আমার এই জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি যদি আপনি সংগ্রহ করেন, তাহলে এই বইয়ের সাথে তাল মিলিয়ে আপনাকে আমার একটি অনলাইন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব। তাহলে তো সমস্যার কিছু দেখি না, সমস্যা একদমই নেই। এই বইটি আপনারা হোম ডেলিভারি পেতে আমাদেরকে সরাসরি ফোন করবেন, কমেন্ট বক্সে না লিখে সরাসরি আপনি 01605299524, হ্যাঁ, স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে। আপনারা এই নাম্বার, এটা আমাদের হোয়াটসঅ্যাপ, এখানে আপনারা নক করবেন। নক করে আপনি শুধু আপনার অ্যাড্রেস পাঠালে আপনার একদম দরজায় গিয়ে নক করবে ডেলিভারি ম্যান, তার কাছে আপনি বইটা নিয়ে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন। বইয়ের দাম কত? বইটির মূল্য যদি আপনি শুনতে চান তাহলে আমি বলবো অমূল্য। কারণ হলো অনেকেই একটা বিষয় আমি লক্ষ্য করেছি, বইয়ের পেজ কত সেটা শুনে বইয়ের দাম নির্ধারণ করতে চায়, যে বইয়ের পেজ কত, সে বইয়ের পেজ হলো 600, সেই অনুযায়ী সে দাম বলবে, কত বলা উচিত। একটা ভুল ধারণা ভাই। একজন লেখক যদি পেজই বিক্রি করে, তাহলে তো আমরা সাদা কাগজ কিনে নিতে পারি। আমরা লেখাযুক্ত তথ্যযুক্ত বই কেন খুঁজি? কখনোই কাগজ কতগুলো আছে, পেজের সংখ্যা কত আছে, এর উপর মূল্য নির্ধারণ করে না। লেখকদেরকে বাঁচিয়ে রাখার জন্য হলেও আমরা প্রতিটা বইয়ের একটা শুভেচ্ছা মূল্য দিয়ে থাকি। এই বইয়ের শুভেচ্ছা মূল্য হলো 728 টাকা, কিন্তু আপনি এটি মাত্র 600 টাকায় সংগ্রহ করতে পারবেন। ও হ্যাঁ, আগে বলে রাখি, আমাদের এই 600 টাকা মূল্যের বইটি সংগ্রহ করেই আপনি আমার 1530 টাকা মূল্যের বেসিক ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আমার এই কোর্সের মূল্য 1530 টাকা, বইয়ের মূল্য 600 টাকা। এই উদারতা দেখানোর পেছনে কারণ কি? কারণ একটাই, আমি চাই আমার জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি ঘরে ঘরে পৌঁছে যাক, প্রত্যেক বিসিএস লিখিত পরীক্ষার্থীর হাতে পৌঁছে যাক, প্রত্যেক ব্যাংক লিখিত পরীক্ষার্থীর হাতে পৌঁছে যাক। যাদের ড্রিম হচ্ছে বিসিএস ক্যাডার অফিসার হবে, তারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে থাকতে বইটা সংগ্রহ করুক। যারা একাডেমিক পড়াশোনায় এখন ব্যস্ত, এসএসসি কিংবা এসএসসি পরীক্ষার্থী, তাদের হাতে বইটা থাকুক। কিংবা যারা ক্যারিয়ারের যাত্রা শেষ করে এখন সফলভাবে ক্যারিয়ার নিয়ে আছেন, তাদের অনেকেই চায় যে আমি অবসরে আমার ক্রিয়েটিভ রাইটিং বা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল সমৃদ্ধ করব, তাদের হাতে এই বইটা থাক। আমি চাই যারা
বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করতেছেন, তারা এই বইটি সংগ্রহ করে নিজে আরেকটু জেনে বুঝে তার স্টুডেন্টকে তৃপ্তি মতো শেখাক। যার কারণে আমার এই ডেডিকেশন। আপনারা জানেন আমাদের ইএনজি লার্নিং এর সবচেয়ে জনপ্রিয় অনলাইন কোর্সটি হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আর সেই বেসিক ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি, যার মূল্য 1530 টাকা, সেটি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব শুধু 600 টাকার এই বইটি সংগ্রহ করলে। আমি চাই, একটা কথা আছে না, দুধের সাথে হরলিক্স মেশাও আর দুধের শক্তি বাড়াও, আমিও চাই যে আমার এই বইটির সাথে আমার রাইটিং কোর্সটি যুক্ত করে আপনি আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সমৃদ্ধ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।